আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা সাধারণত আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই কনফিউজ সৃষ্টি হয়। যে দুটি লেনদেনের মধ্যে কনফিউজ সৃষ্টি হয় সেটা হচ্ছে অনগত লেনদেন এবং বাকিতে লেনদেন। এই টপিকটা কোথায় কনফিউজ সৃষ্টি হয়? নকদান বইতে গিয়ে। কারণ সাধারণত ক নম্বরে এই ধরনের পরিমাণগুলো আমাকে বের করতে বলে, তখন আমি বাকিতে লেনদেনের মধ্যে এবং অনগত লেনদেনের মধ্যে গোলমাল পাকিয়ে ফেলি। ওকে, আজকে আমি সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। দেখেন, অনগদ লেনদেন বলতে কি বোঝায় আর বাকিতে লেনদেন বলতে কি বোঝায়, এই দুটো জিনিসকে আমি আগে ক্লিয়ার করি। প্রথমত, অনগদ লেনদেন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে যে সকল লেনদেনগুলো ঘটার পর সেই লেনদেনটা ভবিষ্যতে কখনোই কিন্তু যখন ঘটে এবং ভবিষ্যতে কখনো সেটা কি হবে না, নগদে রূপান্তরযোগ্য হবে না, ওই সকল লেনদেনগুলোকে আমরা সাধারণত অনগদ লেনদেন বলে থাকি। এই যে অনগদ লেনদেনটা, এই অনগদ লেনদেনের কিছু উদাহরণ আছে। উদাহরণটা কি? প্রথমত আমি নিলাম অবচয় এবং অবলোপন। আপনারা জানেন যে সকল শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞানে অঙ্ক করেন তারা জানেন যে অবচয় অবলোপন জিনিসটা কি, কোন সম্পদের অবচয় বা অবলোপন। এই সম্পদের অবচয় বা অবলোপন কি কোনো টাকার মাধ্যমে ঘটে, কোনো নগদের মাধ্যমে ঘটে না। তার মানে এই লেনদেনটা সাধারণত একটা আন্তঃ লেনদেন, আর এটি সাধারণত একটা আমরা ধরে নিই যে আমার এটা অবচয় বা আয়ুষ্কাল মেয়াদকাল কমে গেছে, আমরা ধরে নিই, যার জন্য এটা একটি অনগদ লেনদেন। এবং কুঋণ এবং অনাদায়ী পাওনা বলতে কি বোঝায়? কুঋণ এবং অনাদায়ী পাওনা হচ্ছে, আপনারা জানেন যে কুঋণ অথবা অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের নিকট থেকে যে সকল অর্থ আদায়যোগ্য নয় সেটাকে আমরা কুঋণ অথবা অনাদায়ী পাওনা বলি। বাংলা ভাষায় বলা হয় দেনাদার আমার যে টাকা মেরে দেয় সেটাকে আমরা অনাদায়ী পাওনা বলি। এখন এই অনাদায়ী পাওনা কিভাবে এটা অনগদ হলো? কারণ দেখেন, 20,000 টাকা আপনি একজনের কাছ থেকে পান, 20,000 টাকা পান, 20,000 টাকার মধ্যে থেকে সে 2,000 টাকা আপনার মেরে দিছে বা আদায়যোগ্য নয়। এই যে 2,000 টাকাটা, এই 2,000 টাকাটা সে যদি আপনার না দেয় বা আদায়যোগ্য না হয়, তাহলে কি এটা এমন হয় যে আপনি 20,000 টাকা সে আপনাকে দিল, আপনি আবার তাকে 2,000 টাকা ব্যাক করেন, এমন কিছু না। তারপরে জাস্ট আপনি ইমাজিন করলেন সে আপনার 2,000 টাকা দিবে না। ওই 2,000 টাকা ধারণা থেকে আপনি চিন্তা করেন ওই 2,000 টাকা আপনার হিসাব থেকে বাদ দিয়ে দিলেন। তার মানে এইটাকে আমরা বলি অনাদায়ী পাওনা বা কুঋণ, আর এই জন্য এটা হচ্ছে একটা কি অনগদ লেনদেন। ওকে, ফাইন। দেন নেক্সট আমার আছে হচ্ছে নগদ বার্তা। এই নগদ বার্তা জিনিসটা, নগদ কথাটি উল্লেখ করা থাকলেও কিন্তু এটি একটি অনগদ লেনদেন। এর কারণ হচ্ছে সাধারণত বার্তা বা ডিসকাউন্ট, নগদ বার্তা কোনটাকে বলা হয়? সাধারণত বার্তা দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বার্তা, একটা হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তা হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয় করার সময়, সেটা বাকিতে হোক নগদ হোক, ক্রয় এবং বিক্রয় করার সময় যে ডিসকাউন্ট হয় সেটাকে আমরা বলি কারবারি বার্তা। কিন্তু ওই বাকিতে ক্রয় বিক্রয় করার পর আমার দেনাদারের নিকট, দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করার সময় কিংবা পাওনাদারকে পরিশোধ করার সময়, দেনাদারের নিকট থেকে আদায় করার সময় কিংবা পাওনাদারকে পরিশোধ করার সময় যে ডিসকাউন্ট আমাকে তাকে দিতে হয় বা ডিসকাউন্ট আদায় দিতে হয় কিংবা পেতে হয়, তার মানে টাকা আদায় করার সময় বা পরিশোধের সময় যে ডিসকাউন্টটা হয়ে থাকে বা বার্তাটা হয়ে থাকে সেটাকে আমরা বলি নগদ বার্তা। খেয়াল করুন তো একটু, প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু এটাকে ইমাজিন করেন যে আপনি যখন একজনের কাছে টাকা আদায় করেন, সে আপনার টাকাটা দিচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনি তাকে একটা লোভনীয় অফার দিবেন যে আপনি যদি আমাকে আজকের মধ্যে টাকাটা দেন তাহলে আপনাকে আমি 10% ডিসকাউন্ট দিব। যখন এই লোভনীয় অফারটা দিলেন তখন সে আপনার এই লোভনীয় অফারটা লুপে নেওয়ার জন্য আপনি টাকাটা পরিশোধ করবে। আচ্ছা, ধরেন আপনি 20,000 টাকা তার কাছ থেকে পান, ওই 20,000 টাকা যদি 10% দেয়, এই 20,000 টাকা যদি 10% দেয় তাহলে আমার কত আসে ধরেন 2,000 টাকা। তার মানে সে আপনার 2,000 টাকা দিয়ে এই যে ডিসকাউন্টটা তাকে দিচ্ছেন এটাকে বলা প্রদত্ত বার্তা। কিন্তু এটা কি এমন হয় যে সে 20,000 টাকা আপনাকে পরিশোধ করলো, আপনি তাকে 2,000 টাকা ব্যাক করেন, এমন কিছু না ব্রাদার। আপনার হচ্ছে এই 2,000 টাকা জাস্ট ইমাজিন করে আপনি তার কাছে 20,000 পাইতেন, ডিসকাউন্ট দিচ্ছেন 10%, ওই ডিসকাউন্টটা জাস্ট আপনি বাদ দিয়ে দিবেন, ইমাজিন করে ধারণা নিয়ে বাদ দিয়ে দিবেন, তখন এটা একটা, কিন্তু এই যে বাদ দিলেন এটা কি নগদে হয়েছে? না। তার মানে এটা একটা অনগদ। এটা কি ভবিষ্যতে নগদ হবে? না, ভবিষ্যতে এটা নগদে কখনোই হবে না, যার জন্য এই নগদ বার্তাটা কি অনগদ লেনদেন। নগদ বার্তার মধ্যে দুটা লেনদেন, একটা হচ্ছে প্রদত্ত বার্তা, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। টাকা আদায় করার সময় বার্তা আমরা দেই, টাকা পরিশোধ করার সময় বার্তা আমরা পাই। চিন্তা করবেন, যখন টাকা পরিশোধ করি আমার তো বার্তা করার, আমার কাছে সে অধিকার নাই, অধিকার কার কাছে? যে আমার কাছে টাকা পায় সে বার্তা দিবে আমাকে। আমি বার্তা আমি পাবো পরিশোধ করার সময়, আর আদায় করার সময় বার্তা আমি দিব। আর প্রদত্ত বার্তা সব সময় খরচ, প্রাপ্ত বার্তা সব সময় আয়, বাট এটা একটা অনগদ লেনদেন। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনগদ লেনদেন গুলো কি আপনারা বুঝতে পারছেন, এবং কোন কোনগুলো অনগদ লেনদেন হয় সেটা আপনারা দেখলেন। অবশ্যই অবলোপন, কুঋণ অথবা অনাদায়ী পাওনা, নগদ বার্তা, সেটা প্রাপ্ত বার্তা হতে পারে, প্রদত্ত বার্তা হতে পারে। ওকে ফাইন। এবার আমরা ক্লিয়ার হব বাকিতে লেনদেনটা। বাকিতে লেনদেন বলতে কি বোঝায়? বাকিতে লেনদেন হচ্ছে সাধারণত যে সকল লেনদেন ক্রয় বিক্রয় কিংবা কোনো আয় কিংবা ব্যয়ের সময় আমরা টাকাটা বকেয়া রাখি,
ধরেন আমি পণ্য ক্রয় করতেছি, পণ্য বিক্রয় করতেছি, ওই সময় আমি এটাকে বাকি রাখলাম, টাকাটা আদায় করলাম না, কিংবা টাকাটা আমি পরিশোধ করি নাই ক্রয় করার সময়, তখন সেটাকে আমরা বাকি বলি। বাট চিন্তা করেন প্রিয় শিক্ষার্থী, আপনারা যখন একটা বাকিতে কোনো দোকান থেকে বাকিতে ক্রয় করেন, এই টাকাটা কি আপনি সারা জীবনের জন্য রেখে দেন এমন টাইপের না, আপনাকে কিছুদিন পর কিন্তু টাকাটা পরিশোধ করতে হয়। তার মানে ঐতিহাসিক ঘটনা থেকে আমরা জানি যে একটা লেনদেন সাধারণত স্বয়ং সম্পূর্ণ হয় যখন সে বাকিতে ক্রয় বিক্রয় করলো, তখন সেটা একটা লেনদেন ঘটলো, যখন সে টাকাটা পরিশোধ করবে তখন সেটা আরেকটা লেনদেন ঘটলো। তার মানে এই যে বাকিতে ক্রয় বিক্রয়, এটা কিন্তু বাকি রয়ে যায় না, এটা অনগদ রয়ে যায় না, কারণ এটা ভবিষ্যতে নগদে রূপান্তর যোগ্য। সাধারণত যে সকল লেনদেন বাকিতে হওয়ার পর সেটা ভবিষ্যতে নগদে রূপান্তরযোগ্য, ওই সকল লেনদেনকে আমরা বাকিতে বলি, বাট অনগদ নয়। বাকির লেনদেন বাকিতে লেনদেন, বাট এটা অনগদ নয়, কারণ অনগদ মানে ভবিষ্যতে কখনোই সেটা নগদে রূপান্তরযোগ্য হবে না। কিন্তু এই লেনদেনটা এখন হয়তো বাকিতে, বাট কিছুদিন পর, মানে আপনার কিছুদিন পর পরই এটা কিন্তু কি হয়ে যাবে, নগদে রূপান্তর হয়ে যাবে। কিভাবে? যে টাকা আদায় করতে হবে অথবা টাকাটা পরিশোধ করার সময় ওটা কিন্তু নগদে রূপান্তর হবে। যার জন্য বাকিতে লেনদেন এবং অনগদ লেনদেন একরকম নয়। বাকিতে লেনদেন মানে এটা শুধু বাকিতে, এটা ভবিষ্যতে নগদে রূপান্তরযোগ্য। আর অনগদ লেনদেন মানে হচ্ছে অনগদ, একবারে অনগদ, যেটা কখনোই নগদে রূপান্তরযোগ্য না। ওকে ফাইন। তার মানে এই দুটোর ভিতরে আপনারা কনফিউজটা ক্লিয়ার হলেন যে বাকিতে, যদি আমাকে প্রশ্ন করে বাকিতে লেনদেনের পরিমাণ নির্ণয় করুন, তখন আপনারা শুধুমাত্র বাকিতে ক্রয় বিক্রয় কিংবা বকেয়া আয় বা ব্যয়ের পরিমাণগুলো বের করবেন। যদি আপনাকে বলো অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করেন, এই যখন প্রশ্নটা এই যে এখন আপনি আপনাদেরকে যে কনফিউজটা ক্লিয়ার করবে সেটা হচ্ছে, আপনাকে এক্সামিনার প্রশ্ন করবে যে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করেন, আপনি কি করবেন? আপনি অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে গিয়ে আপনি এই লেনদেনগুলো দিবেন এবং সাথে আপনি বাকিতে লেনদেনগুলো দিবেন। তার মানে আপনার অঙ্কটা ভুল। আপনাকে যখন প্রশ্ন করবে, কোশ্চেন করবে যে আপনার অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করেন, তাহলে আপনি কি করবেন? শুধুমাত্র অবশ্যই অবলম্বন করেন অথবা অনাদি পাওনা নগদ বাট্টার এই পরিমাণটা দিবেন। অনেকে বলতে পারেন স্যার নগদ বাট্টা তো নগদ লেখা, এটা নগদ হলো একটা অনগদ লেনদেন, কেন লেনদেন আমি ক্লিয়ার করছি আপনাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যখন অনগদ লেনদেনের পরিমাণ বের করতে বলবে তখন আপনারা এই লেনদেনগুলো করবেন। অবশ্যই অবশ্যই আপনার বাকির লেনদেনগুলো তখন আনবেন না, কারণ বাকির লেনদেনটা ভবিষ্যতে নগদে রূপান্তরযোগ্য, যার জন্য সেটা অনগদে আসবে না। ক্লিয়ার? ওকে ফাইন। এখন এর পাশাপাশি আরেকটা কনফিউজ আমি ক্লিয়ার করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আরেকটা কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে নগদে বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। এবার আসেন, এই যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করেন, নগদান বই বলতে কি বোঝায়? নগদান বই বলতে বোঝাচ্ছে যে সকল লেনদেনগুলো সাধারণত নগদে ঘটছে বা ব্যাংকে ঘটছে, সে সকল লেনদেনগুলো সাধারণত নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। আমরা জানি নগদান বই মানে চেক অথবা নগদে এমন লেনদেনগুলোই সাধারণত আসে। কিন্তু এই একটা প্রশ্নের প্রেক্ষিতে আমার এই দুটো লেনদেনের সমন্বয়ে আসবে, এই দুটো লেনদেনের সমন্বয়ে আসবে। খেয়াল করেন, এই জায়গাটা অনেক স্টুডেন্ট ভুল করে। সে কিভাবে ভুল করে? আপনাকে যখন বলবো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করেন, আমরা জানি বাকির লেনদেন কখনো অন্তর্ভুক্ত হয় না, এখন কিন্তু বাকিরটা আসবে। তার মানে বাকির গুলো এখন কি আসবে? অন্তর্ভুক্ত হবে না। বাকির গুলো বাকিতে লেনদেন নগদান বইতে আসে না কখনো, তার মানে এটাও আসবে না। এবং সেই সাথে অনগদ যেগুলোর লেনদেন আছে সেগুলোর নগদান বইতে নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তার মানে যখন বলবে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করেন, তখন আপনার বাকিতে লেনদেন সেই সাথে অনগদ লেনদেন দুটেই নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। প্রিয় শিক্ষার্থী, আপনি মনে করতেছেন এটা তো সহজ হয়ে গেছে, এখানে এক্সেপশনাল একটা জিনিস আছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা কি? সেটা হলো এই যে এই জায়গাটা আমি এটা বললেও যে বাকিতে লেনদেন এবং অনগদ লেনদেন এটা কি নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, বাট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে নগদ বাট্টা। কেন? কারণ এইটা আপনারা নিজেরা ফিল করলে, নিজেরা অঙ্ক করতে করার সময় বুঝতে পারবেন বিষয়টা কেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয়, বাট এখানে কেন আসে নাই। কারণ নগদ বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় কিভাবে? ওই 3 ঘরের নগদান বইয়ের কথা মনে আছে যে আমার একটা বাট্টার ঘর থাকে, যখন আমি টাকা আদায় করতে যাই দেনাদারের নিকট থেকে, তখন অবশ্যই আমি তাকে বাট্টা দিতে হয়, তখন প্রদত্ত বাট্টা ঘটে। তারপর প্রদত্ত বাট্টার নামে একটা ঘর আছে নগদান বইতে, 3 ঘরের নগদান বইতে, এবং টাকাটা পরিশোধ করার সময় আমি বাট্টা পাই, প্রাপ্ত বাট্টা নামে একটা ঘর আছে 3 ঘরের নগদান বইতে। সুতরাং নগদ বাট্টা অন্তর্ভুক্ত হয় নগদান বইতে। তার মানে আপনাকে যখন প্রশ্ন করবে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করেন, তখন এই নগদ বাট্টা ব্যতীত অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেন এইগুলা আমার নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না।
কিন্তু এটা অন্তর্ভুক্ত হবে। কিন্তু যখন প্রশ্ন করবে শুধু অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, তখন আপনার আসবে হচ্ছে এই পুরোটাই আসবে অনগদ। যখন বলবো বাকিতে লেনদেন তখন এগুলা, আর যখন বলবো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ, তখন আপনি হচ্ছে এই দুটাই নিয়ে আসবেন একসাথে, বাট শুধু এটা ছাড়া, নগদ বাট্টাটা ছাড়া। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এই কনফিউজটা ক্লিয়ার করলাম। আশা করি আপনাদের আর এই টপিকের উপর কোনো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ আমি আগামীতে আরো অন্যান্য বিভিন্ন ধরনের আপনাদের যে সকল ছোট ছোট এন্ট্রিগুলো আপনাদের কনফিউজ করবে, সেই কনফিউজগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের ভিডিওগুলো এবং শেয়ার করে অন্যান্য আপনার বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং তারাও যেন আপনার মতো করে এই জিনিসগুলো শিখতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।